আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা পরিশ্রম নয়, শর্টকাটে ধনী হতে চায়। তারা ভাবে এক রাতেই বদলে যাবে ভাগ্য আর টাকার বৃষ্টি নেমে আসবে জীবনে। কিন্তু সত্যিটা হলো এই শর্টকাট পথই বেশিরভাগ সময় নিয়ে যায় ধ্বংসের দিকে। আজকের গল্প ঠিক তেমনই এক বাস্তবতা, যেখানে লোভ, প্রতারণা আর অন্ধকার মিলেছে একসাথে। এই গল্পটা শুধু থ্রিলার নয়, এটা আমাদের জন্য এক সতর্কবার্তা। তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো চলুন আর দেরি না করে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতেই দেখা যায় শান্ত নির্জন মুরাদপুর গ্রামকে। গ্রামের দেওয়ালে টানানো রয়েছে এক নিখোঁজ বিজ্ঞপ্তি। সেখানে লেখা মোর্শেদ ভুইয়া নামে এক ব্যক্তি বহুদিন ধরে নিখোঁজ। শোনা যায় এক রহস্যময় গুপ্তধনের সন্ধানে বেরিয়ে তিনি হঠাৎ করেই হারিয়ে গেছেন। তারপর থেকে আর কেউ তাকে ফিরে পায়নি, যেন মাটি গিলে নিয়েছে তাকে। এরপর সিন শিফট হলে আমরা মামুনকে দেখতে পাই। তার জন্য তার দুই বন্ধু একটা ব্রিজের উপর অপেক্ষা করছিল। আজ তাদের কলেজে পরীক্ষা। মামুন জানতে চায় যে তাদের প্রিপারেশন কেমন। তারা জানায় আজকে তাদের প্রিপারেশন অনেক ভালো। শতারা গুপ্তধন নিয়ে এসেছে, মানে নকল নিয়ে এসেছে আর কি। কলেজে যাওয়ার পথে হঠাৎ করে বাইকটা স্টার্ট নেয় না। তখন মামুনের টাকলা বন্ধু মামুনকে খোঁচা মেরে বলে, তোর বাবা এত কিপটে কেন? তোকে তেল উঠানোর টাকা দেয় না? এটা শুনে মামুন টাকলা বন্ধুর উপর কিছুটা খেপে যায়, আর তাকে না নিয়ে তারা দুজন চলে যেতে চায়। তখন আরেক বন্ধু বলে যে ওকে নিয়ে নিতে হবে, কারণ ওর কাছে এই গুপ্তধন আছে। এইবার মামুন তাকে বাইক ঠেলতে বলে। বাইক স্টার্ট হওয়ার পর তারা যখন কলেজের দিকে যাচ্ছিল, হঠাৎ করে টাকলা বন্ধুর পকেট থেকে সব নকলগুলো পড়ে যায়। এরপর দ্রুত সেগুলো কুড়িয়ে নিয়ে পরীক্ষা দিতে চলে আসে। সব ঠিকঠাকই চলছিল, সবাই নিজেদের মতো নকল করছিল পরীক্ষায়। এক একজন এক এক স্টাইলে নকল করছিল, আর তাদের সাথে পরীক্ষা দিচ্ছিল লাইলা নামের একটি মেয়ে। হঠাৎ করে স্যার মামুনের পাশে এসে দাঁড়ায় আর মামুনের খাতাটা দেখতে চায়। মামুনের খাতাটা পড়ে সে দেখতে পারে সে বিজ্ঞান পরীক্ষায় ইতিহাসের অ্যান্সার করেছে। অর্থাৎ আজকে পরীক্ষা হচ্ছে বিজ্ঞানের, অথচ তার নকল করে এনেছে ইতিহাস সাবজেক্টের। খাতার মধ্যে থেকে নকলটাও পেয়ে যায় স্যার। এরপর স্যার মামুনকে শাসিয়ে হল থেকে বেরিয়ে যেতে বলে। এই অবস্থায় মামুন তার সেই দুই বন্ধুকেও দেখিয়ে দেয় আর বলে ওদের কাছেও নকল আছে। স্যার গিয়ে তাদের দুজনের কাছে থেকেও নকল পায়। এরপর তাদের তিনজনকে হল থেকে বের করে দেয়। আর যাওয়ার সময় মামুন বারবার লায়লার দিকে তাকিয়েছিল। এ থেকে আমরা বুঝতে পারি মামুন ও লায়লা একে অপরকে পছন্দ করে। হল থেকে বেরিয়ে তারা তিনজন ফেসবুক লাইভে গিয়ে বলতে থাকে যে নকলের দায়িত্ব কোনো বুড়া বাটাকে দিবেন না, তাহলে এরকম ভুলভাল করে ফেলবে। ঠিক ওই সময় সেখানে লায়লা চলে আসে আর মামুনকে নিয়ে একটু দূরে নিয়ে যায় কথা বলার জন্য। মামুনকে বলে, নকল করতে গেলি কেন তুই? এবারও তো পাশ করতে পারবি না। আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছিস? বিয়ের সাথে করবো না আমরা? চাকরি বাকরি করতে হবে না তোর? তখন মামুন জানায় যে এত টেনশন করতে হবে না। ৬-৭ লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করলে কেউ বলবে মাংস কম হয়েছে, কেউ আবার ঠিক মতো দাওয়াত না পাইয়া চিল্লাচিল্লি করব। এর থেকে ভালো আমরা অনেক ছোটোখাটো করে বিয়ের আয়োজন করবো, আর এই টাকা দিয়ে হানিমুনে যাবো মালদ্বীপ। আর মালদ্বীপ যাইয়া তুই ফেসবুকে বানাবি ১০০ রিলস, আমি বানাবো ১০০ রিলস। এর থেকে যে টাকা আসবো আমাগোর বিয়ের খরচ উঠা উল্টো লাভ হইব। এইসব কথা শুনে লায়লা মামুনের উপর রাগ করে আর বলে, আমি এত কিছু চাই না, ছোটোখাটো একটা চাকরি করে আমাদের বিয়ে করলেই চলবে। এরপর লায়লার মন খারাপ দেখে মামুন তার মন ভালো করার জন্য তাকে নিয়ে ঘুরতে যায়। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এরপর রাতে মামুন বাড়িতে আসে। মামুনের বাবাকে মামুনের স্যার সবকিছু জানিয়েছে। তাই সে মামুনকে জিজ্ঞেস করে যে সে পড়াশোনা করবে না তো কি করবে। তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পারি মামুনের মা ছোটবেলায় মারা গিয়েছে। এরপর মামুনের বাবা মামুনকে অনেক আদর যত্নে মানুষ করেছে, কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। কিন্তু ছেলের যে পড়াশোনার এত অধপতন, এটা সে মেনে নিতে পারছে না। সে মামুনকে বেশ কিছু কথা শোনায়, সাথে এটাও বলে দেয় পড়াশোনা না করলে তার বাড়িতে থাকা যাবে না। কিন্তু মামুন সব জানিয়ে দেয় সে পড়াশোনা করবে না, কারণ তার প্রচুর টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। আর মামুনের মতে সেটা পড়াশোনা করে কখনোই সম্ভব নয়। সে আরও জানায় যে টাকার জন্য তার মায়ের চিকিৎসা হয়নি, সেই টাকা সে নিজে দেখে ছাড়বে। আর বাড়িতে তার একটুও ভালো লাগে না, কারণ এই বাড়িতে শান্তি নেই, শুধু অভাব আর অভাব। এরপর সে শার্ট চেঞ্জ করে তার বাইক নিয়ে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। সে এসে তার বন্ধুদের সাথে নিয়ে মদ পান করে। এরপর সে তার বন্ধুদেরকে নিয়ে লায়লাদের বাড়িতে আসে ডাব চুরি করতে। লায়লা তখন বারান্দায় বসেছিল। পুকুর পাড়ে কিছু একটা আওয়াজ হওয়ায় লায়লা সেটা তার দুই ভাইকে জানায় আর বলে হয়তো চোর এসেছে, তোমরা যেয়ে হাড্ডিগুড্ডিগুলো ভেঙে দাও।
এরপর তারা যখন পুকুর পাড়ে চলে যায় তখন সেখানে মামুন আসে লায়লার কাছে। মামুনকে দেখে লায়লা জিজ্ঞেস করে, তুই এখানে কি করিস? মামুন বলে, তোরে দেখতে আইসি। তখন লায়লা বলে, আমারে দেখতে আইসোস নাকি ডাব চুরি করতে আইসোস? আর সে তখন মামুনের শরীর থেকে মদের গন্ধ পায়। লায়লা তখন মামুনকে সেখান থেকে চলে যেতে বলে। মামুন যেতে চায় না, কিন্তু লায়লা তখন তার ভাইদেরকে ডাকতে থাকে। তখন মামুন সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পাই মামুন যখন মোবাইলে রিলস দেখছিল তখন তার সামনে একটা ভিডিও আসে। সেই ভিডিওতে এক লোক বলছে, শর্টকাটে বড়লোক হতে চান তাহলে গুপ্তধন খুঁজতে বের হয়ে যান। আশেপাশে যত ক্ষেত জঙ্গল খামার মাঠ হয়েছে সব জায়গায় খুঁজে দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এরপর সিন শিফট হলে আমরা লায়লার বাবার লতিফ মেম্বারকে দেখতে পাই। সে এবার চেয়ারম্যান পদপ্রার্থী। সে গ্রামবাসীকে জানায় তাকে যদি চেয়ারম্যান করা হয় তাহলে সে বিপদে আপদে সব সময় তাদের পাশে থাকবে। তারা যদি তাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে সে আমৃত্যু তাদের সেবা করে যাবে। এরপর আমরা আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারকে দেখতে পাই। সে একটা বাবার খোঁজ পেয়েছে যার বয়স নাকি 300 বছর, কিন্তু তাকে দেখলে মনে হয় 35 বছর। এরকম একজন বাবার সে ইন্টারভিউ নিতে যায়। তখন সেই বাবা জানায় সে কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ 12 বছর তার বাম হাত উপরে রেখে সাধনা করেছে। তারপর সে বর পেয়েছে। সে অনেক কিছু সমস্যার সমাধান দিয়ে থাকে। সে জানায় সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, লেখাপড়ায় অমনোযোগী, নেশার থেকে মুক্তি আর অনেক কিছুরই সমাধান দিয়ে থাকি। তখন আনোয়ার বলে, আপনি নিজেই তো নেশার মধ্যে ডুবে আছেন, আপনি কিভাবে সমাধান দেবেন? এ কথা শুনে সে আনোয়ারকে একটা ঝাড়ি মারে। আনোয়ার তখন তাকে প্রশ্ন করে, দীর্ঘ 12 বছর যখন আপনি বাম হাত উপরে রেখে সাধনা করেছিলেন তখন আপনি হাগুবুতু করলে কিভাবে কি করতেন? এই কথা শুনে বাবা রেগে যায় আর তাকে একটা দৌড়ানি দেয়। এরপর মামুন আসে তার বন্ধুদেরকে নিয়ে চা খেতে। আনোয়ারকে সেখানে দিয়ে দৌড়ে যেতে দেখলে মামুন তাকে ডাক দেয়। এরপর বোট খেলতে গিয়ে মামুন আনারকে বলে, আমি আপনার একটা কথা জিজ্ঞামু, কিন্তু ভেজাল ইনফরমেশন দিতে পারবেন না। তখন আনোয়ার জানায় সে হচ্ছে একজন সাংবাদিক, সে কেন ভেজাল ইনফরমেশন দেবে? মামুন জানায় কয়েকদিন আগে যে ভেজাল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার অফিস ভাঙচুর করেছিল। তখন আনোয়ার কোনো মতে কথা তাতিয়ে নেয় আর মামুনকে বলে, কি জিগাবি জিগা। মামুন বলে, আচ্ছা ভাই, আমাদের এলাকায় কি গুপ্তধন থাকতে পারে? তখন আনোয়ার জানায়, আছে তো, এটা তো বর্ডার এলাকা। দেশভাগের সময় সবাই তো জানমাল নিয়ে পালাইতে পারে নাই, কোনো রকমে যান নিয়ে পালাইছে। আর যাওয়ার সময় তাদের যে সম্পদ, টাকা পয়সা, এসব কিছু তো মাটির নিচে গর্ত করে রেখে গেছে, কিন্তু তারা তো আর পরবর্তীতে ফিরে আসে নাই। তাই মাটির নিচে অবশ্যই গুপ্তধন আছে। সে আরও জানায়, কিছু পদের সাপ আছে যারা রাত্রিবেলা আস্তে করে বের হয়, তাদের মাথায় একটা করে মণি থাকে। এই মণিটার হইতেছে অনেক দাম। মামুন জিজ্ঞেস করে, আপনি কি নিজের চোখে দেখছেন? সে জানায় সে 3-3বার দেখছে। একবার নিতে গেছিল কিন্তু নিতে পারে নাই। ওই থেকে ওই সময় লতিফ মেম্বারের মিছিল যেতে থাকে। আর এই সুযোগে মামুন আসে লায়লার সাথে কথা বলতে। মামুন মজা করে লায়লাকে জানায় সে লায়লার বাসায় ঘর জামাই হয়ে থাকতে চায়। লায়লা চাকরি করবে আর মামুন ঘর জামাই হিসেবে থাকবে। কিন্তু লায়লা জানিয়ে দেয়, এখন যদি মামুন ছোটোখাটো কোনো একটি চাকরি না নেয় তাহলে তার বাপ ভাই কোনোদিনও মেনে নেবে না। মামুন যখন লায়লার বাপ ভাইকে নিয়ে কথা বলছিল তখন পেছন থেকে লায়লার 2 ভাই তাদেরকে একসাথে দেখে ফেলে আর মামুনকে ধরে নিয়ে অনেক মারধর করতে থাকে। তখন লায়লার বাবা মামুনকে কিছু টাকা দিয়ে বলে লায়লাকে ছেড়ে দিতে। তখন লায়লা মামুনের হাত থেকে টাকাগুলো নিয়ে তার বাবাকে বলে, তুমি এই টাকা দিয়ে আমাদের প্রেম কিনতে পারবা না। এই বলে সে টাকাগুলো তার বাবাকে দিয়ে দেয়। মামুনকে তখন তারা মারতে থাকে আর মামুন যাওয়ার সময় বলে যায় সে লায়লাকে বিয়ে করে এ বাড়ি থেকে নিয়ে যাবে। রাতের বেলা মামুন আবারও সে রিলস দেখতে পায়। সে লোক বলছে, আর কত সময় নষ্ট করবি, এইবার গ্রুপটা যখন খুঁজতে বের হয়ে যা। শর্টকাটে বড় হতে চাইলে এখনই খুঁজে বের কর গুপ্তধন। এরপর মামুন তার দাদার পুরনো একটা বাক্স খুঁজে বের করে আর সেখানে একটা ম্যাপ খুঁজে পায়, যে ম্যাপ ধরে তার দাদা গুপ্তধন খুঁজতে বের হয়েছিল। এরপর মামুন সেই ম্যাপ নিয়ে এসে তার 2 বন্ধুকে দেখায় আর তারা তখন মামুনের দাদার সেই ম্যাপ দেখে অনেক হাসি ঠাট্টা করে। তারা বলে, এটা দেখে মনে হচ্ছে তোর দাদার এক্সট্রা রিপোর্ট। তোর দাদা এই ম্যাপ দেখে গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়েছিল, এখন তুইও পাগল হবি। টাকলা বন্ধু বলে, আমি আমার দাদার কাছ থেকে শুনেছি তোর দাদা গুপ্তধন খুঁজতে খুঁজতে একদম নিখোঁজই হয়ে গেছে। এরপর মামুন তার পকেট থেকে একটা মোহর বের করে যেটা সে তার দাদার সেই ম্যাপের মধ্যে পেয়েছে। এই মোহর দেখে তার 2 বন্ধু অনেক খুশি হয় আর বলে, আমরা তো কোটিপতি হয়ে গেছি। তখন মামুন জানায়, এক মোহরে আমরা কোটিপতি হব না,
আমাদের এই মহলের পুরোটাই লাগবে। তখন তার বন্ধুরা জানায় যে এতগুলো তো জিন ভূত পাহারা দেয়, আমরা কি করে বাঁচতে পারবো। তখন তারা সবাই ঠিক করে যে গুপ্তধন পেলে তারা সবাই আমেরিকা চলে যাবে, তাহলে আর জিন ভূতের ভয় থাকবে না। এরপর তারা ম্যাপ দেখে গুপ্তধনের জায়গায় খোঁজা শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজির পর তারা ম্যাপ অনুযায়ী গুপ্তধনের জায়গাটি খুঁজে পায়। টাকলা বন্ধু মামুনকে বলে যে রাত্রিবেলা গুপ্তধন খুঁজতে, কারণ এখন মাঠে খুললে সবাই দেখে ফেলবে। কিন্তু মামুনও তার আরেক বন্ধু তার এই কথায় পাত্তা দেয় না। তারা বলে শুভ কাজে দেরি করতে নেই, আর এর জন্য তারা দিনের বেলাতেই মাঠে ঘুরতে শুরু করে। দুইজন মাঠে ঘুরতে থাকে আর একজন পাহারা দিতে থাকে যে কেউ আসে কিনা। হঠাৎ করে জমির মালিক চলে আসে আর জানতে চায় যে তারা কেন তার জমির মাঠে ঘুরছে। মামুনও তার বন্ধুরা মিলে তাকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে লাভ হয় না। শেষমেশ তারা বলতে বাধ্য হয় যে একটা গুপ্তধনের সন্ধানে তারা তার জমি খুঁড়ছে। আর ম্যাপটা তাকে দেখিয়ে বলে, আমার দাদার গুপ্তধনের একটা পয়েন্ট পাইছি, যে পয়েন্ট আপনার এই জমিতেই। এই কথা শুনে লোভী দাদু রাজি হয়ে যায় আর 50-50 শেয়ারে তাদেরকে জমি খুঁড়তে দিতে রাজি হয়ে যায়। তবে মামুন জানায় আপনি এই কথাটি আর কাউকে বলতে পারবেন না। তখন সেই জমির মালিক বলে, তোরা কাজ করতে থাক, আমার জমির ত্রিসীমানায় কেউ আসতে পারবি না। এরপর তারা তিনজন খুব দ্রুত গতিতে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর আরেকটা লোক আসে, সেখানে বলে, এখানে মাটি খোপাইতেছো কেন? তখন জমির মালিক বলে, আমার বাড়ির উঠানে মাটি ফেলামো। তখন সেই লোক বলে, উঠানের ছোট্ট একটি জায়গা পূরণ করার জন্য এত মাটি লাগবো নাকি? এই কথা শুনে জমির মালিকের রাগ হয়, আর এরপর সে ওই লোক বাজারে মুরব্বিদের সাথে বিষয়টি শেয়ার করে আর বলে, মনে হয় ওরা গুপ্তধন পাইছে। তখন এক মুরব্বী মামুনকে উদ্দেশ্য করে বলে, ওর দাদা যেমন গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিল, ও নিজেও পাগল হব। ওই জায়গায় সেখানে আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারও ছিল। সে ওই লোকটাকে বলে, আচ্ছা ওই জায়গায় যে গুপ্তধন আছে সেটা ওরা জানলো কেমনে? তখন সে লোক বলে, কেন, ওর দাদাও তো এই কাজ করতো, ওর দাদার ম্যাপ থেকে পাইছে। এই কথাটা শুনে সাথে সাথে সে আনোয়ার টিভির সাংবাদিক তার বসকে ফোন করে জানিয়ে দেয় যে আজকে একটা গরম খবর আছে, এই খবর পাবলিশ করলে নিশ্চিত ভাইরাল হবে। আর এই খবর যদি ভাইরাল হয় তাহলে তাকে তার চাকরিটা পার্মানেন্ট করে দিতে হবে। বস তাকে জানায়, ঠিক আছে, দেখছি ব্যাপারটা। এরপর আমরা দেখি লোক জানাজানি হওয়ার পর দূর দূরান্ত থেকে গ্রামবাসী আসে মামুনদের গুপ্তধন খোঁজা দেখতে। কেউ চানাচুর, কেউ ঝালমুড়ি নিয়ে এসে সেখানে দোকানপাট বসিয়ে দেয়। আর এই অবস্থা দেখে মামুন ও তার বন্ধুরা কাজ করা থামিয়ে দেয়, কারণ তারাও অবাক এত মানুষ কিভাবে তাদের এই ব্যাপারটা জানলো। ঠিক সেই সময় আবার আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ার আছে, আর সেই বিষয়টা নিয়ে নিউজ কভার করতে চায়। সে মামুনকে জিজ্ঞেস করে, আপনারা কিভাবে জানলেন যেখানে গুপ্তধন আছে? কিন্তু মামুন ও তার বন্ধুরা কেউ কথা বলতে চায় না, সবাই ক্যামেরা অফ করতে বলে। জমির মালিক আনোয়ারকে তাড়িয়ে দিতে চাইলেও আনোয়ার সেখান থেকে যায় না। সে মামুনের কাছে তার দাদুর সেই গুপ্তধনের ম্যাপটা দেখতে চায়। মামুনি তার বন্ধুরা কি করবে কি বলবে কিছুই জানে না, কিছুই বুঝতে পারছিল না তারা যে কি বলবে। বাধ্য হয়ে মামুন তখন জানায় তারা একটা গুপ্তধনের সন্ধান পেয়েছে, আর যদি সেই গুপ্তধনটা তারা পেয়ে যায় তাহলে তারা নিজেরা কিছু রেখে বাকিগুলো এলাকার উন্নয়নের জন্য বিলিয়ে দেবে। এই কথা শুনে গ্রামবাসী অনেক খুশি হয় এবং হাততালি দিতে থাকে, আর তাদের এই নিউজটা রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং আনোয়ার টিভির সাংবাদিকও বেশ প্রশংসিত হয়। রাতের বেলা দেখা যায় সেখানে জমজমাট অবস্থা, একদম মেলা বসে গেছে। চারদিকে মানুষ আর মানুষ আর দোকানপাট। একটু দূরেই গান বাজনার আওয়াজ করা হয়েছে, মানে দূর দূরান্ত থেকে গ্রামবাসী এসেছে তাদের গুপ্তধন খোঁজা দেখতে। এই অবস্থা দেখে তার সে বন্ধু বলে, তোরে কইছিলাম কাজটা দিনের বেলা না করে রাতের বেলা করতে, তাহলে লোকজন এত জানাজানি হতো না। তখন মামুন বলে, এত কিছু হয়ে যাবে এটা তো চিন্তা করিনি। তখন মামুন বলে, আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আমরা যাই পাই সেটা প্রথমে আমরা তিনজন পকেটে ঢুকামো, তারপর যা বিলানোর বিলামো। তখন তার এক বন্ধু বলে, এই টাকা দেখে আমরা আমেরিকা যাইতে পারবো? মামুন বলে, যেটা পাইতেছ সেটাই অনেক, একটু পর সেটাও পাবি না। তাই তার আবারও মাটি খুঁড়তে শুরু করে, আর সাংবাদিকরা এসে সেখানে লাইভ টেলিকাস্ট করে। এদিকে বাজারে মামুনের বাবাকে লাইলার বাবা জানায়, আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে, দুজন দুজনকে যেহেতু পছন্দ করে মাঝখানে আমি বাধা দেওয়ার কে, তাই ঠিক করছি সামনের মাসে 22 তারিখে আমি ওদের বিয়া দিব, আপনার দাওয়াত রইল। তখন মামুনের বাবা সকলের উদ্দেশ্যে বলে, মেম্বার সাহেব এক কথার মানুষ, উনি যেহেতু বলছে ওনার মেয়ের সাথে আমার ছেলের বিয়া দেবে, তাহলে বিয়া দিবেই, আপনাদের সকলের দাওয়াত রইল। মূলত লায়লার বাবা গুপ্তধনের লোভে মামুনের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়। এদিকে দেখা যায় মামুন ও তার বন্ধুরা মাটি কুপিয়ে যাচ্ছে।
জনমানুষের ভিড়ে একপাশে বসে সেই ভণ্ড বাবা লোকদের সেবা দেওয়ার নামে ভণ্ডামি করছে। তখন সেখানে লায়লার বাবা আসে, সাথে লায়লা ও তার ভাইরাও ছিল। লায়লার বাবা এসে মামুনকে জানায় গুপ্তধন খোঁজার সব ধরনের কাজে সে সহায়তা করবে। সে মামুনকে গুপ্তধন খোঁজার কাজ চালিয়ে যেতে বলে। গ্রামবাসীর উদ্দেশ্যে লায়লার বাবা বলে, গ্রামের ভদ্র একটা ছেলে মামুন, সে গুপ্তধন পেলে আপনাদেরকে বিলিয়ে দিবে। কিন্তু এটা বললেই তো সম্ভব না, কারণ এটার সাথে অনেক কর্মপ্রস্তুতি আছে, যেটা মামুন একা পারবে না। তাই আমি যদি চেয়ারম্যান হই, তাহলে সরকারের সাথে সমঝোতা করে এই কাজে আমি মামুনকে সহায়তা করব এবং আপনাদের মাঝে সুসম্পন্ন করে গুপ্তধন বিলিয়ে দিব। মানে সে এখানে নিজের চেয়ারম্যান পদপ্রার্থী প্রচার করে নিল আর কি। বাবার কথা শুনে লায়লা অনেক খুশি হয় আর মামুনকে নিয়ে যায় কথা বলতে। মামুনকে বলে, গুপ্তধন বলতে কি কিছু আছে? আমার তো বিশ্বাস হয় না। মামুন জানায়, তুই এত টেনশন করিস না, আমি তোরই ঠিকই বউ করে আনবো। তুই কোথায় হানিমুন করতে যাবি সেটা ঠিক কর। এরপর সবাই মিলে গুপ্তধনের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে মামুনের কিসের মধ্যে যেন একটা কোপ লেগে যায় আর কত শব্দ করে ওঠে। সবাই মনে করে এই বুঝি গুপ্তধন পাওয়া গেল। একটা বাক্সের মতো তারা কিছু একটা খুলে দেখতে পায়, লাল রঙের একটা আন্ডারওয়্যার, আর তার মধ্যে একটা সাদা চিরকুট ছিল। সেখানে লেখা ছিল, এভাবে গুপ্তধন পেয়ে বড়লোক হওয়া যায় না, ধনী হতে হইলে পরিশ্রম করে আয় করতে হবে। আর এটা দেখে তাদের তিনজনের মাথায় হাত, বিশেষ করে মামুন একদম ভেঙে পড়ে আর সে হতাশা হয়ে বসে পড়ে। আর লায়লার বাবা যখন জানতে পারে যে গুপ্তধন নামে কিছুই নেই এখানে, তখন সে লায়লাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায়। লায়লার মামুনের বিয়ের স্বপ্ন এখানেই শেষ। মামুন হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। একা একা সবাই সেখান থেকে চলে যায়, শুধু একা থাকে মামুন। আর এখানে এই মুভিটাই শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের একটা জিনিসের শিক্ষা দেয়, কখনো গুপ্তধন কিংবা শর্টকাটে ধনী হওয়া যায় না। ধনী হতে হলে সুশিক্ষিত হতে হবে, সাথে থাকতে হবে পরিশ্রম করার ক্ষমতা ও মানসিকতা। একজন পরিশ্রমী মানুষই পারে সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছাতে। তাই আমাদের উচিত এসব শর্টকাট রাস্তা অনুসরণ না করে পরিশ্রম করে নিজের জায়গা পাকাপোক্ত করা। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।